হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ অ্যাজকাবান অধ্যায় ৫ দ্য ডিমেন্টর। সকালে হ্যারির ঘুম ভাঙাল টম এক কাপ চা আর ওর স্বভাবসুলভ দন্তহীন হাসি দিয়ে। হ্যারি উঠে তৈরি হয়ে নিল। নাছোড়বান্ধায় হেডউইককে ও যখন খাঁচার ভেতর ঢোকানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় একটা শার্টের ভেতর মাথাটা গলাতে গলাতে সবাইকে ঘরে ঢুকলো রন। খুবই বিরক্ত দেখাচ্ছে ওকে। যত তাড়াতাড়ি ট্রেনে ওঠা যায় ততই মঙ্গল, বলল সে। আর যাই হোক, হগওয়ার্টসে পার্সের হাত থেকে তো রেহাই পাওয়া যাবে। এখন কি করেছো জানো? হ্যারির বিন্দুমাত্র ধারণা নেই। বলবে কি করে? মাথা নাড়ল ও। আমি নাকি পেনেলোপে ক্লিন ওয়াটারের ছবির ওপর চা ফেলেছি। তুমি জানো আমাকে ও ব্লেম করছে? মুখ ভেঙচে বলল রন। ওটা ওর গার্লফ্রেন্ড। ফ্রেমের নিচে মুখ লুকিয়ে রেখেছে, কারণ ওর নাকি বিচ্ছে একটা দাগ হয়ে গেছে। তোমাকে বলার আমার কিছু কথা আছে। হ্যারি শুরু করতে গিয়েছিল, ফ্রেড আর জর্জ এসে পড়ায় থেমে গেল। ওরা রনকে খুঁজছিল অভিনন্দন জানাবে আবার পার্স থেকে খেপে তুলতে পেরেছে বলে। নাস্তার টেবিলে যাওয়ার পথে রন জিজ্ঞাসা করলো, কি যেন বলতে চেয়েছিলে? ঝড়ের বেগে পার্স থেকে আসতে দেখে রন মৃদুস্বরে শুধু বলল, পরে। রওনা হওয়ার তাড়াহুড়ার মধ্যে হ্যারি না বলতে পারলো রনকে, না হারমায়োনিকে। মালপত্র বাক্স প্যাটার্ন নিয়ে সবাই নিচে নামলো। মিস্টার উইজলি একা বাইরে অপেক্ষা করছেন গাড়ির জন্য। একটু পরে দরজা দিয়ে মাথা গলিয়ে বললেন, গাড়ি চলে এসেছে। হ্যারি, এদিকে চলে এসো। পুরনো মডেলের ঘন সবুজ রঙের দুটো গাড়ি। মিস্টার উইজলি হ্যারিকে আগলে ধরে প্রথম গাড়িটার কাছে নিয়ে গেলেন। হ্যারি উঠে পড়ো চট করে, বললেন তিনি মানুষের ঠাসা রাস্তাটা সামনে পিছনে দেখে নিয়ে। হ্যারি পিছনে সেরে বসলো। একটু পরে এলো হারমায়োনি, রন এবং রনের গা জ্বালানো পার্সি। ২০ মিনিট আগেই ওরা কিংস ক্রস রেল স্টেশনে পৌঁছে গেল। মিনিস্ট্রি ড্রাইভাররা ওদের জন্য ট্রলি জোগাড় করে এনে ওদের বাক্স ব্যাটটা ট্রলিতে তুলে দিয়ে মিস্টার উইজলিকে হ্যাটের কোনো অভিবাদন জানিয়ে গাড়ি নিয়ে চলে গেল। একেবারে প্ল্যাটফর্ম পর্যন্ত মিস্টার উইজলি হ্যারিকে রীতিমতো বগলদাবা করে রাখলেন। হ্যারির ট্রলিটা মিস্টার উইজলি ঠেলে প্ল্যাটফর্ম ৯:৩০ নিয়ে গেলেন। অন্যদের দুজন দুজন করে আসতে বললেন। স্টিলের ব্যারিয়ারটায় হেলান দিয়ে দাঁড়াতে গিয়ে ওরা দুজনেই পড়ে গেল এবং পড়তেই দেখতে পেল হগওয়ার্টস এক্সপ্রেসের টকটকে লাল স্টিম ইঞ্জিনটা ধোঁয়া ছাড়তে ছাড়তে উইজার্ড আর উইচ ভর্তি প্ল্যাটফর্মটার দিকে এগিয়ে যাচ্ছে। ওরা সব এসেছে ওদের ছেলে মেয়েদের হগওয়ার্টসের ট্রেনে তুলে দিতে। হাঁপাতে হাঁপাতে পার্সি আর জিনি ওদের পেছনে এসে উপস্থিত হলো। আহ, ওই যে পেনেলোপে, বলল পার্সি ওর চুল বিনস্ত করতে করতে। এরই মধ্যে লাল হতে শুরু করেছে ও। জিনি আর হ্যারির মধ্যে দৃষ্টি বিনিময় হলো। হাসি লুকোবার চেষ্টা করলো ওরা দুজনেই। পার্সি হেঁটে গেল লম্বা কোকড়া চুলের মেয়েটির দিকে। বুক ফুলে হাঁটছে পার্সি, যেন ওর চকচকে ব্যাসটা কিছুতেই পেনেলোপের দৃষ্টি এড়িয়ে না যায়। মিস্টার উইজলি আর হ্যারির নেতৃত্বে ট্রেনের প্রায় পিছনের একটা খালি কামরায় উঠে পড়ল ওরা সদল বলে। কামরায় মালপত্র রেখে লাগেজটাকে হেডউইক আর ক্রুকশ্যাঙ্ককে তুলে দিয়ে ওরা আবার ট্রেন থেকে নামলো মিস্টার অ্যান্ড মিসেস উইজলির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। মিসেস উইজলি সবাইকে আদর করলেন। বিশেষ করে সবার শেষে হ্যারিকে আদরটা যেন একটু বেশিই করলেন। সাবধানে থেকো হ্যারি, থাকবে তো? বললেন মিসেস হ্যারি। এই যে তোমাদের সবার জন্য স্যান্ডউইচ রইল। হারমায়োনির হাতে তুলে দিলেন ওগুলো। হ্যারি, শান্তস্বরে ডাকলেন মিস্টার উইজলি, একটু শুনে যাবে? মাথা ঝাঁকিয়ে একটা পিলারের দিকে ইশারা করলেন। অন্যদেরকে মিসেস উইজলির চারদিকে রেখে সে মিস্টার উইজলির পেছন পেছন হেঁটে গেল পিলারটা পর্যন্ত। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। মিস্টার উইজলির গলায় উত্তেজনা। কোনো সমস্যা নেই মিস্টার উইজলি, বলল হ্যারি নিরুত্তাপ স্বরে। আমি সবই জানি। তুমি জানো? তুমি কিভাবে জানো? মানে আমি গত রাতে আপনাদের সব কথা শুনে ফেলেছি। না শুনে কোনো উপায় ছিল না বলেই দ্রুত বলল, দুঃখিত। আমি তো চাইনি তুমি উভয় সব কথা জানো, বললেন মিস্টার উইজলি, ওর চোখে স্পষ্ট উদ্বেগ। না, সত্যিই বলছি, এভাবেই ঠিক হয়েছে। এইভাবে আপনাকে ফাজের কাছে আপনাদের কথা খেলাপ হতে হলো না, আর আমি জেনেও গেলাম কোথায় কিভাবে কি ঘটেছে। হ্যারি, তুমি নিশ্চয় খুব ভয় পেয়েছ। না, আমি মোটেও ভয় পাইনি, বলল হ্যারি বিশ্বাসযোগ্য স্বরে। সত্যি? কারণ ওর কথায় মিস্টার উইজলির চোখে স্পষ্ট অবিশ্বাস দেখতে পাচ্ছে হ্যারি।
আমি কোনো হিরো হওয়ার চেষ্টা করছি না, কিন্তু সিরিয়াসলি জিজ্ঞাসা করছি, সিরিয়াস ব্ল্যাক কি ভলডেমর্টের চেয়েও ভয়ঙ্কর? নামটা শোনার সঙ্গে সঙ্গে মিস্টার উইজলি কুঁকড়ে গেলেন, কিন্তু ওদিকে গেলেন না। হ্যারি, আমি বিশ্বাস করি ফাদ যা ভাবেন তার চেয়েও কঠিন পদ্ধতিতে তুমি তৈরি, এবং আমি অবশ্যই খুব খুশি যে তুমি ভয় পাওনি। কিন্তু আর্থার, চিৎকার করে উঠলেন মিসেস উইজলি, ট্রেনের সময় পেরিয়ে যাচ্ছে, ওকে আটকে রেখেছো কেন? ও আসছে মলি। হ্যারির দিকে ফিরে নিচু স্বরে জরুরি গলায় বললেন, শোনো, আমাকে তোমার কথা দিতে হবে যে আমি ভালো ছেলে হয়ে থাকবো এবং সবসময় স্কুলের ভিতরে থাকবো, বলল হ্যারি ভারী স্বরে। ঠিক এটুকুই না, বললেন মিস্টার উইজলি। হ্যারি কখনোই তাকে এত সিরিয়াস দেখেনি। হ্যারি, আমাকে কথা দাও, তুমি সিরিয়াস ব্ল্যাককে খুঁজবে না। হ্যারি অপলকে তাকিয়ে থেকে বলল, কি? ট্রেনের শেষ বাসি শোনা গেল। ট্রেনের পাশ দিয়ে যেতে যেতে গার্ডরা কামরার দরজাগুলো বন্ধ করে দিচ্ছে। প্রতিজ্ঞা করো হ্যারি, আরো দ্রুত বললেন মিস্টার উইজলি, যা কিছু ঘটুক না কেন। যে লোকটা আমাকে মারতে যাচ্ছে বলে জানি, সে লোকটাকে আমি কেন খুঁজতে যাব? জিজ্ঞাসা করলো হ্যারি সোজাসুজি। আমাকে কথা দাও, যাই শোনো না কেন। আর্থার, জলদি, চিৎকার করে উঠলেন মিসেস উইজলি। ট্রেনের ইঞ্জিন হুশ করে স্ট্রিম ছেড়ে আস্তে আস্তে চলতে শুরু করে দিত ততক্ষণে। হ্যারি দৌড়ে গিয়ে কামরার হাতলটা ধরে ফেলল, দরজাটা মেলে দিয়ে রন সরে দাঁড়ালো। এক লাফে উঠে পড়ল হ্যারি। জানলা দিয়ে ঝুঁকে মিস্টার আর মিসেস উইজলির উদ্দেশ্যে হাত নাড়ল। ট্রেনটা বাঁক নেওয়ায় ওরা দুজনেই অদৃশ্য হয়ে গেল দৃষ্টিসীমা থেকে। ট্রেন ছুটতে শুরু করলো তুমুল বেগে। তোমাদের দুজনের সঙ্গে আমার কথা আছে, হ্যারি বলল রন এবং হারমাইনিকে। জিনি, অন্যদিকে যাও তো, বলল রন। চমৎকার, খেপে উঠে চলে গেল জিনি। ট্রেনের করিডোর ধরে এগিয়ে চলল ওরা তিনজন খালি কোনো কামরার খোঁজে, কিন্তু সবকটি কামরায় প্যাসেঞ্জারে ঠাসা, একেবারে শেষেরটি ছাড়া। কামরার একমাত্র প্যাসেঞ্জার জানলার ধারে ঘুমিয়ে আছে। ওরা কামরাটা ভালো করে দেখে নিল। হগওয়ার্টস এক্সপ্রেস সাধারণত ছাত্রদের জন্য রিজার্ভ থাকে। এ পর্যন্ত খাবারের ট্রলি ঠেলা উইচটা ছাড়া আর কোনো বয়স্ক উইজার্ড বা উইচকে ওরা হগওয়ার্টস এক্সপ্রেসে দেখেনি। আগন্তুক অত্যন্ত ময়লা একটা উইজার্ড চাদর গায়ে দিয়ে আছে, ওটা আবার জায়গায় জায়গায় তালি দেওয়া। ওকে অসুস্থ আর ক্লান্ত দেখাচ্ছে। তবে ওকে বেশ কম বয়সী মনে হলেও ওর হালকা বাদামি রঙের চুলে এখনই পাক ধরে গেছে। তোমার কি মনে হয় ওকে? চাপা গলায় জিজ্ঞাসা করল রন। ওরা বসেছে জানালার কাছ থেকে সবচেয়ে দূরে। প্রফেসর আর জে লুপেন, ফিসফিস করে বলল হারমানি সঙ্গে সঙ্গে। কিভাবে জানো? ওর ব্রিকফেসের ওপর লেখা রয়েছে। ওর মাথার উপরের লাগেজটাকে রাখা এখানে সেখানে চোট খাওয়া কেসটা দেখিয়ে বলল হারমানি। অবাক হয়ে ভাবতে হয় উনি কি পড়াতে পারেন। ভ্রুকুচকে বলল রন। সহজে বোঝা যায়, বলল হারমানি। একটাই মাত্র পদ খালি আছে, তাই না? ব্ল্যাকআউটের বিরুদ্ধে আত্মরক্ষা। টিকতে পারবে কিনা সন্দেহ, বলল রণদিদার সঙ্গে। একটা ভালো ঝাঁকি খেলে স্বাদ মিটে যাবে। চাকরিটার সঙ্গে বোধহয় দুর্ভাগ্য জড়িয়ে আছে। কোনো শিক্ষকই বছরখানেকে বেশি টিকতে পারেন না। সে যাই হোক, হ্যারির দিকে ঘুরে বলল, কি যেন বলতে চেয়েছিলে? হ্যারি ওদেরকে সব কথাই খুলে বলল। মিস্টার আর মিসেস উইজলির তর্ক বিতর্ক থেকে শুরু করে স্টেশনে উনি যে তাকে সতর্ক করে দিয়েছেন, সব কিছুই লুকালো না। ওর কথা শেষ হওয়ার পর রন বসে রইল বিদ্যুৎস্পৃষ্টের মতো। হারমানির হাত উঠে এসেছে ওর মুখের ওপর। ওই প্রথম কথা বলল মুখ থেকে হাত নামিয়ে। সিরিয়াস ব্ল্যাক জেল থেকে পালিয়েছে তোমাকে মারবার জন্যে? ও হ্যারি, তোমাকে আসলেই খুব খুব সাবধানে থাকতে হবে। বিপদ খুঁজতে বেরিয়ে পড়বে না হ্যারি। আমি তো বিপদ খুঁজে বেড়াই না, বিরক্ত হয়ে বলল হ্যারি। বিপদই সাধারণত আমাকে খুঁজে পেয়ে যায়। হ্যারিকে কতটা স্টুপিড হতে হবে সেই উন্মাদকে খোঁজার জন্য যে কিনা ওকে মারতে যাচ্ছে, বলল রন। কিন্তু ওর ভেতরটা যেন নাড়া খেয়েছে প্রবলভাবে। হ্যারি যতটা ভেবেছিল খবরটা ওরা তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে শুনল। সে নিজে ব্ল্যাককে যতটা না ভয় পায়, রন এবং হারমাইনি দুজনেই ওর চেয়ে অনেক বেশি ভয় পেয়েছে। কেউ জানে না ও ব্যাটা কিভাবে অ্যাজকাবান থেকে বেরিয়েছে, বলল রন অস্বস্তির সঙ্গে। এর আগে কেউ কখনো ওই কঠিন কাজটি কাজ করতে পারেনি। এছাড়াও ব্যাটা ছিল টপ সিকিউরিটি বন্দী।
আমার বিশ্বাস ওরা ওকে ধরবেই, বেশ জোরের সঙ্গে বলল হারমায়োনি। ওটা কিসের শব্দ? হঠাৎ জিজ্ঞাসা করলো রন। একটা ক্ষীণ শব্দ, অনেকটা হুইসেলের মতো কোথাও থেকে আসছে। ঘরের চারদিকটা ওরা ভালো করে দেখলো। ওটা তোমার ট্রাঙ্কের ভেতর থেকে আসছে, হ্যারি, বলল রন। এক মুহূর্ত পর রন লাগেজ র্যাক থেকে হ্যারির ট্রাঙ্ক টেনে নেমে ওটা খুলে ফেলল। হ্যারির কাপড়ের ভাঁজের ভেতর থেকে ওর পকেট স্নিকোস্কোপটা বের করলো। রনের হাতে ওটা তীব্র বেগে ঘুরছে আর ওটা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। ওটা ট্রাঙ্কের ভেতরে রেখে দাও, বলল হ্যারি। যে আওয়াজ করছে আবার নকে জাগিয়ে দেয়। প্রফেসর লুপিনের দিকে মাথা ঝাঁকালো ও। ট্রেনের গতি কমতে শুরু করলো। আমরা বোধহয় পৌঁছে গেছি, বাইরের ঘন কালো অন্ধকারের দিকে তাকিয়ে বলল রন। ঘড়ি দেখলো হারমায়োনি। না, পৌঁছাতে পারি না, এখন অনেক সময় বাকি। তাহলে আমরা থামছি কেন? হঠাৎ করে যেন একটা ধাক্কা খেয়ে ট্রেনটা থেমে গেল। ওরা শুনতে পেল দুদ্দার করে লাগেজগুলো পড়ছে উপর থেকে। তারপর একসঙ্গে সবগুলো বাতি নিভে গেল। পুরো ট্রেনটা ঝপ করে আঁধারে ঝাঁপিয়ে পড়লো যেন। আহ, আমার পাটা মারিয়ে দিল কে? নিশ্চয়ই তুমি, রন, গুঙিয়ে উঠল হারমায়োনি। হাতড়ে হাতড়ে হ্যারি ফিরে গেল ওর সিটে। দেখতে পেল জানালার কাঁচটা মুছে নিয়ে রন বাইরে কিছু একটা দেখার চেষ্টা করছে। বাইরের দিগন্তের পটভূমিতে রনের কাঠামোটা পরিষ্কার ফুটে উঠেছে। বাইরে কিছু একটা নড়াচড়া করছে, বলল রন। আমার মনে হচ্ছে কেউ ট্রেনে ওঠার চেষ্টা করছে। হঠাৎ করে কামরার দরজাটা সশব্দে খুলে গেল। কে একজন বিপজ্জনকভাবে হ্যারির পায়ের ওপর পড়ে গেল। দুঃখিত, অন্ধকারে নেভেলের গলা শুনতে পাওয়া গেল। তোমরা বলতে পারো কি হচ্ছে? অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে নেভেলের জামাটা ধরে হ্যারিকে তুলল। হ্যালো নেভেল। কে? হ্যারি? কি হচ্ছে কি ওখানে? কোনো ধারণা নেই, বসো। আমি যাচ্ছি, ড্রাইভারকে জিজ্ঞাসা করে আসি ব্যাপারটা কি, বলে হারমায়োনি হ্যারিকে পেরিয়ে দরজার দিকে এগোলো। আবার দরজাটা খুলে গেল এবং প্রায় একই সঙ্গে একটা ভোঁতা শব্দ আর দুটো যন্ত্রণাগত শব্দ শোনা গেল। কে? কে? জিনি? হারমায়োনি? অন্ধকারে বেরিয়েছে কেন? তোমার এই কথায় মনে পড়ে গেল রেড টনিকটা ভুলে ফেলে এসেছিলে। রনের হাতে ছোট লাল শিশিটা ধরিয়ে দিল হারমায়োনি। বাজে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলো তো। ক্রুকশ্যাঙ্ক থাকবে আমার ঘরে, স্ক্যাবার্স তোমার ঘরে। সমস্যাটা কোথায় দেখছো তুমি? বেচারা ক্রুকশ্যাঙ্ক ওখানে যুগ যুগ ধরে পড়েছিল, কিন্তু ওর কোনো খদ্দের ছিল না। ওকে কেউই কিনতে চায়নি। আমিও ভাবছি কিনবে কেন, বলল রন। ততক্ষণে ওরা লিকি কলরনের দিকে হাঁটতে শুরু করেছে। ওখানে পৌঁছে ওরা মিস্টার উইজলিকে দেখতে পেল বারে বসে খবরের কাগজ পড়ছেন। হ্যারি, মুখ তুলে বললেন তিনি। কেমন আছো? বেশ ভালো, ধন্যবাদ, মিস্টার উইজলি টেবিলে বসতে বসতে বলল হ্যারি। পত্রিকাটা রাখলেন মিস্টার উইজলি টেবিলের উপর। সিরিয়াস ব্ল্যাকের পরিচিত মুখটা দেখতে পেল কাগজে, যেন সোজাসুজি ওর দিকেই তাকিয়ে রয়েছে। তাহলে এখনো ওরা ওকে ধরতে পারেনি? জিজ্ঞাসা করলো হ্যারি। না, বললেন মিস্টার উইজলি। তাকে খুবই গম্ভীর দেখাচ্ছে। মন্ত্রণালয় আমাদেরকে আমাদের রুটিন কাজ থেকে বের করে নিয়েছে সিরিয়াস ব্ল্যাককে খুঁজে বের করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর নেই। আমরা যদি ওকে ধরতে পারি তবে পুরস্কারের টাকাটা পাবো তো? জিজ্ঞাসা করলো রন। বাড়তি কিছু টাকা পেলে মন্দ হতো না। বোকার মতো কথা বলো না রন, বললেন মিস্টার উইজলি। ভালো করে লক্ষ্য করলে ও মানসিক চাপটা পরিষ্কার বোঝা যায়। 13 বছরের কোনো বালক নিশ্চয়ই সিরিয়াস ব্ল্যাককে ধরতে পারবে না। ব্ল্যাক ধরা পড়বে অ্যাজকাবানের গার্ডদের হাতে। ঠিক ওই মুহূর্তে মিসেস উইজলি বাড়ি ঢুকলেন, হাতে দুনিয়া শপিং, পেছনে 2 যমজ পুত্র ফ্রেড এবং জর্জ। হগওয়ার্টসে ওদের 5th ইয়ার শুরু হতে যাচ্ছে এবার। হগওয়ার্টসের নতুন ক্যাপ্টেন পার্সি এবং উইজলিদের একমাত্র মেয়ে জিনি। হ্যারির প্রতি জিনি সবসময় একটা বিশেষ মনোযোগ থাকে। দেখা গেল অন্যান্য সময়ের চেয়ে আজকে যেন একটু বেশি লজ্জা মাধুর্যে বিব্রত হলো সে। এটা কি এজন্যে যে হগওয়ার্টসে গত টার্মে হ্যারি জিনির জীবন বাঁচিয়েছিল? লাল হয়ে গেল জিনি। ওর দিকে না তাকিয়েই হ্যালো বলল। পার্সি অবশ্য এমন গম্ভীরভাবে হাত বাড়িয়ে দিল যেন সে আর হ্যারি জীবনে কখনো মুখোমুখি হয়নি। বলল, হ্যারি, তোমাকে দেখে খুব ভালো লাগলো। হ্যালো পার্সি, বলল হ্যারি কাষ্ঠ হাসি হেসে। আশা করি তুমি ভালোই আছো,
প্রবলভাবে হাত ঝাঁকিয়ে বলল পার্সি, যেন হ্যারিকে মেয়রের সাথে পরিচিত হতে হলো। বেশ ভালো, ধন্যবাদ। হ্যারি, হাঁক দিল ফ্রেড। এই মধ্যে সে সামনে থেকে কনুই মেরে পার্সিকে সরিয়ে দিয়ে ঝুঁকে বলল, তোমাকে দেখে কি যে আনন্দ হচ্ছে ওল্ড বয়। মার্ভেলাস। ফ্রেডকে একপাশে ঠেলে সরিয়ে দিয়ে হ্যারির একটা হাত নিজের হাতে তুলে নিল জর্জ। একেবারেই। পার্সি মুখ গোমড়া করে ফেলল। এখনকার মতো অনেক হয়েছে, বললেন মিসেস উইজলি। মম, বলল ফ্রেড এমনভাবে যেন এইমাত্র মাকে দেখেছে। মার হাতটা টেনে নিয়ে বলল সে, সত্যিই তোমাকে দেখে না। আমি বলেছিলাম যথেষ্ট হয়েছে, খালি চেয়ারের উপর শপিং ব্যাগটা রাখতে রাখতে বললেন মিসেস উইজলি। হ্যালো হ্যারি, তুমি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ খবরটা শুনেছ। পার্সির বুকে লাগানো নতুন সিলভার ব্যাজটার দিকে ইশারা করলেন তিনি। পরিবারের দ্বিতীয় ক্যাপ্টেন, কণ্ঠস্বরে গর্ব স্পষ্ট। অবশেষে, বিড়বিড় করল ফ্রেড। কোনো সন্দেহ নেই। হঠাৎ যেন খেপে গেলেন তিনি। ওরা তোমাদের দুজনকে তো ক্যাপ্টেন বানায়নি, আমরা ক্যাপ্টেন হতে যাবো কেন? যেন এই চিন্তাটাই ওর স্বভাব বিরুদ্ধ। ওটা আমাদের জীবনে সব আনন্দে ছিনিয়ে নিত। যিনি খিলখিল করে হেসে উঠল। মনে হয় তোমরা তোমাদের বোনের সামনে খুব ভালো দৃষ্টান্ত তৈরি করছো, তীব্র স্বরে বলেন মিসেস উইজলি। জিনির আরো ভাই আছে, ওর জন্য ভালো ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারবে মাম, বলল পার্সি। রাতের খাবার খেতে হবে, আমি উপর থেকে কাপড়টা বদলে আসছি। ও চলে গেল উপরে। স্বস্তি নিঃশ্বাস ফেলল জর্জ। আমরা ওকে একটা পিরামিডে আটকে রাখতে চেয়েছিলাম, কিন্তু মা আমাদের ধরে ফেললেন, বলল জর্জ হ্যারিকে উদ্দেশ্য করে। সে রাতের খাবারের ব্যাপারটি ছিল সত্যি উপভোগ্য। রেস্টুরেন্ট মালিক টম 3টা টেবিল জোড়া লাগিয়ে ওতে পার্লারে জায়গা করে দিল। 7 জন উইজলির সঙ্গে হ্যারি আর হারমাইনি অত্যন্ত সুস্বাদু 5টা কোর্স শেষ করল। কাল কিভাবে কিংস ক্রসে যাবো বাবা? ফ্রিতে দেওয়া চকলেটে কামড় দিতে দিতে জিজ্ঞাসা করলো ফ্রেড। মিনিস্ট্রি থেকে কয়েকটা গাড়ি দেওয়া হবে। সবাই মুখ তুলে মিস্টার উইজলি দিকে তাকালো। কেন? পার্সি জিজ্ঞাসা করলো। তোমার জন্যই পার্স, বলল জর্জ সিরিয়াসলি। এবং গাড়ির বনেটে ছোট ছোট ফ্ল্যাগ থাকবে, ওর উপর এইচবি লেখা থাকবে ফ্ল্যাগগুলোর মধ্যে। বাই দ্য ওয়ে, এইচবি মানে হ্যামাংস ব্রিগেড আর কি, বলল ফ্রেড। পার্সি এবং মিসেস উইজলি ছাড়া বাকি সকলে পুডিং খেতে খেতে বিষম খেলো। মিনিস্ট্রি আমাদের গাড়ি দিচ্ছে কেন বাবা? পার্সি নিজের মর্যাদা বুঝে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো। যেহেতু আমাদের গাড়ি নেই এবং যেহেতু আমি মিনিস্ট্রিতে কাজ করি, আমাকে ওরা কিছু বাড়তি সুবিধা দিচ্ছে। তোমরা ভাবতে পারো তোমাদের কি পরিমাণ লাগেজ আছে সাথে, বললেন মিসেস উইজলি। রন এখনো তার জিনিসপত্র ট্রাঙ্কে ভরেনি, আমার বিছানার উপর ফেলে এসেছে, লম্বা একটা যন্ত্রণাকাতর স্বরে বলল পার্সি। সকালে সময় পাওয়া যাবে না, রন তোমাকে এখনই প্যাকিং সেরে ফেলতে হবে, খাওয়ার টেবিল ছেড়ে উঠতে উঠতে বললেন মিসেস উইজলি। পার্সির দিকে তীব্র দৃষ্টি হানল রন। ভরপেট খাওয়ার পর সবাই একে একে নিজ নিজ কামরার দিকে এগিয়ে গেল। পরের দিনের জন্য জিনিসপত্র শেষবারের মতো আরেকবার চেক করে নেওয়া দরকার। হ্যারির পরের কামরাটাই রন এবং পার্সির। সবেমাত্র নিজের ট্রাঙ্কটা বন্ধ করেছে হ্যারি, দেয়ালের ওপাশ থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেল। ভালো করে শোনার জন্য এগিয়ে গেল ও। 12 নম্বর কামরার দরজাটা আবছাভাবে ভেজানো। ওটা এখানেই ছিল, বেডসাইড টেবিলের উপর, পলিশ করার জন্য ওটা খুলেছিলাম আমি, চেঁচাচ্ছে পার্সি। আমি ওটা ধরেও দেখিনি, পাল্টা গর্জন করে বলল রন। কি হয়েছে? জিজ্ঞাসা করলো হ্যারি। আমার হেড বয় ব্যাজটা খোয়া গেছে, হ্যারির দিকে ঘুরে বলল পার্সি। এবং আমার ইঁদুর স্ক্যাবার্সের র্যাড টনিকটা পাওয়া যাচ্ছে না, বলল রন নিজের ট্রাঙ্ক থেকে জিনিসপত্র বের করতে করতে। আমার মনে হচ্ছে ওটা আমি বারে ফেলে এসেছি। আমার ব্যাজ খুঁজে না দিয়ে তুমি কোথাও যাচ্ছ না, চিৎকার করে উঠল পার্সি। আমি স্ক্যাবার্সের টনিকটা নিয়ে আসি নিচ থেকে, আমার প্যাকিং হয়ে গেছে, বলে হ্যারি নিচে চলে গেল। অর্ধেকটা সিঁড়ি নামতেই হ্যারি অন্ধকার পার্লার থেকে ভেসে আসা কারো রাগত স্বর শুনতে পেল। 1 সেকেন্ড পর লোকগুলোকে চিনতে পারল হ্যারি, মিস্টার এবং মিসেস উইজলি। দ্বিধায় পড়ে গেল সে। ওদের ঝগড়া শুনে ফেলেছে, এটা ওতে জানতে দেওয়া ঠিক নয়। ওর নিজের নামটা শুনতে পেল এবার। থামলো এবং নিঃশব্দে পার্লারের দরজাটার আরো কাছে চলে গেল।
ওকে না বলার কোনো অর্থ নেই, রাগ হয়ে বললেন মিস্টার উইজলি। হ্যারির জানার অধিকার আছে। আমি ফাজকে বলার চেষ্টা করেছি, কিন্তু ও হ্যারিকে এখনো শিশু হিসেবে বিবেচনা করছে। ওর বয়স এখনো 13 বছর, এবং আর্থার সত্যটা জানলে ও ঘাবড়ে যাবে, মিসেস উইজলি তীক্ষ্ণ স্বরে বললেন। তুমি কি হ্যারিকে ওর মাথার ওপর ওরকম একটা ব্যাপার ঝুলে আছে অবস্থায় স্কুলে পাঠাতে চাও? ঈশ্বরের দোহাই, ও না জেনে অনেক ভালো আছে। আমি নিশ্চয়ই ওকে কষ্ট দিতে চাই না, তবে আমি ওকে সতর্ক করতে যাচ্ছি, বললেন মিস্টার উইজলি। তুমি তো জানো হ্যারি আর রনের প্রকৃতি, নিজে নিজে কোথায় কোথায় ঘুরে বেড়ায়। মনে নেই দুইবার ওর নিষিদ্ধ বনে গিয়ে পড়েছিল, কিন্তু এবার হ্যারিকে ওরকম কিছু করলে চলবে না। যখন আমি চিন্তা করি ওর বাড়ি থেকে পালানোর কথা, কি না ওর হতে পারত যদি না নাইট বাসটা ওকে তুলে নিত। আমি বাজি ধরে বলতে পারি মিনিস্টারকে খুঁজে পাওয়ার আগেই ও মরে ভূত হয়ে যেত। ও তো মারা যায়নি, ও তো ভালোই আছে। তাহলে কি দরকার? মলি, ওরা বলে সিরিয়াস ব্ল্যাক পাগল, এবং হয়তো সত্যিই তাই। কিন্তু সে অ্যাজকাবান থেকে পালাবার মতো বুদ্ধিমানও বটে, এবং সেটা কিন্তু অসম্ভবই ছিল। 3 সপ্তাহ পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কেউ তার টিকিটই যেমন দেখতে দেখেনি, তেমনি সে যে কোথায় লুকিয়ে আছে তারও খোঁজ পাওয়া যায়নি। ডেইলি প্রফেট পত্রিকায় ফাজ প্রত্যেক দিন কি বলছে আর আমি 2 পয়সার মূল্য দেই না। আমরা ব্ল্যাককে ধরতে পারবো এমন কোনো সম্ভাবনায় আমি এই মুহূর্তে দেখছি না। শুধু একটা কথা আমরা নিশ্চিতভাবে জানি, আর সেটা হচ্ছে ব্ল্যাকের একমাত্র টার্গেট হচ্ছে। কিন্তু হ্যারি তো হগওয়ার্টসে একেবারে নিরাপদ থাকবে। আমরা তো অ্যাজকাবানকেও 100 ভাগ নিরাপদ ভাবতাম। ব্ল্যাক যদি অ্যাজকাবান ভেঙে বেরিয়ে আসতে পারে, তাহলে ও হগওয়ার্টসেও ভেঙে ঢুকতে পারবে। কিন্তু কেউ তো নিশ্চিতভাবে জানে না যে ব্ল্যাক হ্যারিকেই খুঁজছে। কাঠের ওপর একটা ভোঁতা আওয়াজ হলো। হ্যারি শিওর যে মিস্টার উইজলি টেবিলের উপরে একটা ঘুষি মারলেন। মলি, তোমাকে কতবার বলবো যে ওরা এই কথাটা মিটেকে জানতে দিতে চায় না, কারণ ফাজ এটাকে গোপন রাখতে চায়। যে রাতে ব্ল্যাক পালিয়েছিল সেই রাতেই ফাজ আজকাবানে গিয়েছিল। গার্ডরা ফাজকে জানিয়েছে যে ইদানিং ব্ল্যাক ঘুমের মধ্যে কথা বলতো, এবং একটা কথাই বলতো, ও এখন হগওয়ার্টসে আছে, হগওয়ার্টসে আছে। ব্ল্যাক এখন উন্মত্ত, এবং সে হ্যারির মৃত্যু চায়। আমাকে যদি জিজ্ঞাসা করো তবে বলবো, ও ভাবছে যে হ্যারিকে মারতে পারলে তুমি তো জানো কাকে ক্ষমতায় ফিরিয়ে আনা যাবে, এবং একাকি 12টা বছর হাতে পেয়েছিল ও ভাবার জন্য যে। থামলেন মিস্টার উইজলি। পার্লারের নীরবতা। দরজার আরো কাছে ভর দিয়ে দাঁড়ালো হ্যারি। ও আরো শুনতে চায়। বেশ, আর্থার, যেটা তুমি ভালো বোঝো সেটাই তোমার করা উচিত। কিন্তু তুমি আলবাস ড্যাম্বলডোরের কথা ভুলে যাচ্ছ। আমি মনে করি যতদিন তিনি হগওয়ার্টসে হেডমাস্টার আছেন, ওখানে কেউই হ্যারির কোনো ক্ষতি করতে পারবে না। ধারণা করি তিনি নিশ্চয় সবকিছু জানেন। নিশ্চয়ই জানেন। অ্যাজকাবানের গার্ডদেরকে ওর স্কুলে ঢোকার মুখে ডিউটি দেওয়ার ব্যাপারে ওর আপত্তি আছে কিনা সেটা জানতে হয়েছিল। রাজি হয়েছেন, তবে খুব খুশি হয়ে নয়। কেন খুশি হয়ে না? কেন খুশি হবে না? কেন? ওরা তো ওখানে ব্ল্যাকের মতো ক্রিমিনালকে ধরতে যাচ্ছে। ডাম্বলডোর অ্যাজকাবানের গার্ডদের খুব একটা পছন্দ করেন না, বলেন মিস্টার উইজলি গম্ভীরভাবে। এমনকি আমি পছন্দ করি না। কিন্তু যখন ব্ল্যাকের মতো উইজার্ড নিয়ে কারবার, তখন এমন সব শক্তির সঙ্গে হাত মেলাতে হয়, স্বাভাবিক অবস্থা যাদেরকে এড়িয়ে চলাই উচিত। যদি ওরা হ্যারিকে বাঁচাতে সক্ষম হয়, তাহলে আমি ওদের বিরুদ্ধে কখনো একটি কথা বলবো না, ক্লান্ত স্বরে বললেন মিস্টার উইজলি। অনেক দেরি হয়ে গেছে মলি, আমাদের এবার ওঠা উচিত। চেয়ার সরানো হচ্ছে শুনতে পেল হ্যারি। নিঃশব্দে সিঁড়ি বেয়ে ও বাড়ি চলে এলো। পার্লারের দরজাটা খুলল। পায়ের আওয়াজ শুনে বুঝতে পারলো মিস্টার অ্যান্ড মিসেস উইজলি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। ওরা যে টেবিলটা বসেছিলেন ওর নিচে র্যাকটা অনেকটা পড়েছিল। মিস্টার অ্যান্ড মিসেস উইজলির শোবার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ শোনার পর র্যাক টনিকের বোতলটা নিয়ে হ্যারি উপরের দিকে রওনা হলো। সিঁড়ির উপরে ছায়ার মধ্যে দাঁড়িয়ে ফ্রেড আর জর্জ পার্সির কাণ্ড কারখানা দেখে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টায় কেঁপে কেঁপে উঠছে। ব্যাজের খোঁজে মাস্টার পার্সি উইজলি ওর আর রনের রুম ওলটপালট করে ফেলেছে।
ওটা আমাদের কাছেই রয়েছে, হ্যারিকে ফিস করে বলল ফ্রেড। আমরা ওটা উন্নয়ন ঘটিয়েছি। হেড বয়ের বদলে ব্যাচটা এখন লেখা রয়েছে বিগ হেড বয়। হ্যারি যেন জোর করে হাসলো। রনের হাতে ও র্যাট টয়টা তুলে দিল, নিজের ঘরে গিয়ে বিছানায় আছড়ে পড়ল। তাহলে সিরিয়াস ব্ল্যাক এক তারই পিছনে লেগেছে। এখন সবকিছু বোঝা যাচ্ছে। ওকে জীবন্ত ফিরে পেয়ে মন্ত্রী ফাজ কেন স্বস্তি ফিরে পেয়েছিলেন। ওর প্রতি উদার আচরণের সেটাই ছিল কারণ। হ্যারির কাছ থেকে কথা আদায় করে নিয়েছেন যে সে ড্রাগন আইল্যান্ডে থাকবে। ওখানে অনেক উইজার্ড রয়েছে, ওকে চোখে চোখে রাখতে পারবে। রেল স্টেশনে পৌঁছাবার জন্য মিনিস্টার থেকে কাল 2টো গাড়িও পাঠাচ্ছেন ওই কারণেই। ও যেন নিরাপদে ট্রেনে উঠতে পারে, আবার ট্রেন পর্যন্ত যেন উইজলাররা ওর উপর চোখও রাখতে পারে। পাশের ঘর থেকে তখনও পার্সি বা রনের ভোঁতা চিৎকার ভেসে আসছে। হ্যারি ভাবছে ওর কেন ভয় লাগছে না। এক হামলায় সিরিয়াস ব্ল্যাক 13 জনকে মেরেছে। স্বাভাবিকভাবে উইজলি দম্পতি ভেবেছেন যে আসল ঘটনা জানলে সে ভয়ে মরে যাবে, কিন্তু মিসেস উইজলির সঙ্গে হ্যারি সম্পূর্ণ একমত। অ্যালবাস ডাম্বলডোর যেখানে রয়েছেন সেটাই বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা। লোকে বলে ডাম্বলডোরই একমাত্র ব্যক্তি যাকে লর্ড ভলডেমর্ট ভয় পায়। ভলডেমর্টের ডানহাত হিসেবে ব্ল্যাকও নিশ্চয় ওকে তারই মতো ভয় পাবে। এছাড়া ওখানে ওই অ্যাজকাবান গার্ডরা থাকবে যাদের দর্শনেই লোকে ভয় আদমরা হয়ে যায়। ওরা স্কুলের চারপাশে থাকলে ব্ল্যাকের সাধ্য নেই ভেতরে ঢোকে। কিন্তু এসব নয়, যে বিষয়টা হ্যারিকে সবচেয়ে বেশি বিচলিত করছে সেটা হলো তার হগসমিডে যাওয়ার সম্ভাবনা এখন একেবারেই শূন্য। ব্ল্যাক ধরা না পড়া পর্যন্ত কেউই চাইবে না হ্যারি স্কুলের বাইরে যাক। বস্তুত হ্যারি সন্দেহ করছে বিপদ না কাটা পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাকে নজরে রাখা হবে। অন্ধকারের মধ্যে নিজেকে হ্যারি একটা ভেঙচি কাটল। ওরা কি মনে করে সে নিজে নিজে খেয়াল রাখতে পারবে না? তিনবার সে লর্ড ভলডেমর্টের হাত থেকে নিজেকে রক্ষা করেছে। সে কোনো অপদার্থ নয়। হঠাৎ করে ম্যাগনোলিয়া ক্রিসেন্টে ছায়ার মধ্যে দেখা জন্তুটা ওর মনের আয়নায় ভেসে উঠল। যখন জানোই সবচেয়ে খারাপ সময়টাই আসছে, তখন কি করবে? আমি ঘাতে ঘাতে মরবো না, বেশ জোরেই বলল হ্যারি। সাবাস, এই তো চাই, বলল ঘরের ঘুম ঘুম আয়নাটা। পরদিন ওটা কি ছিল? লিলপিনকে জিজ্ঞাসা করলো হ্যারি। ডিমেন্টর, অন্যদের চকলেট দিতে দিতে বললেন প্রফেসর। আজকাবানের একটা ডিমেন্টর। সকলের চোখ বড় বড় হয়ে গেল। বিস্ফোরিত নেত্রে সবাই তাকিয়ে রইল প্রফেসরের দিকে। চকলেট র্যাপারটা দলা পাকিয়ে পকেটে ভরে ফেললেন প্রফেসর। খাও, আবার বললেন, কাজে দেবে। ড্রাইভারের সঙ্গে আলাপ করতে হবে, আমি আসছি। কামরা থেকে বেরিয়ে গেলেন প্রফেসর। তুমি কি সত্যিই ঠিক আছো হ্যারি? ওর দিকে তাকিয়ে প্রশ্ন করল উৎকণ্ঠিত হারমায়োনি। আমি এখনো বুঝতে পারছি না কি যে ঘটেছিল। মুখ থেকে আরো ঘাম মুছে বলল হ্যারি। ওই যে ডিমেন্টর না কি যেন, ওইটা ওখানে দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছিল। মানে আমার মনে হচ্ছে যে ওটা চারদিকেই তাকাচ্ছিল, কিন্তু আমি ওটার মুখ দেখতে পাইনি। এবং তুমি, মানে তুমি, আমার মনে হচ্ছিল তুমি যেন জ্ঞান হারাচ্ছ, বলল রন। ওকে এখনো ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে। হঠাৎ তুমি যেন কাঠের মতো শক্ত হয়ে সিট থেকে মেঝেতে পড়ে গেলে। তোমার সারা শরীরে তখন খিঁচুনি উঠে গিয়েছিল। প্রফেসর লিউপিন তোমাকে আড়াল করে দাঁড়ালেন। ওনার ওয়ান্ড বের করে নিয়ে দরজা লক্ষ্য করে, ডিমেন্টর না কি যেন, ওটার দিকে এগিয়ে গেলেন, বলল হারমায়োনি। আর বললেন, যাও, আমরা কেউই কাপড়ের নিচে সিরিয়াস ব্ল্যাককে লুকিয়ে রাখিনি। যাও বলছি। তবুও ওটা যাচ্ছে না দেখে বিড়বিড় করে কিছু বললেন প্রফেসর। তখন ওনার ওয়ান্ড থেকে রূপালি কি একটা বেরিয়ে উন্মাদটার দিকে ছুটে গেল। তখন ওটা ঘুরে যেন হাওয়ায় উড়ে চলে গেল। ভয়াবহ একটা ব্যাপার। তোমাদের মনে আছে ওটা যখন দরজায় এসে দাঁড়ালো, কামরাটা কিরকম ভয়ঙ্কর রকমের ঠান্ডা হয়ে গিয়েছিল? স্বাভাবিকের চেয়ে উঁচু গলায় বলল নেভিল। আমার কাছে পুরো ব্যাপারটা এত অস্বাভাবিক লাগছে যে মনে হচ্ছে আর কোনোদিনই আমি নিজে স্বাভাবিক হতে পারবো না, বলল রন। জিনি জড়সড় হয়ে বসে আছে এক কোনায়।
ধাক্কাটা ওর হ্যারির চেয়ে কম লাগেনি। ফুপিয়ে কেঁদে উঠল ও। হারমায়োনি এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে অভয় দেওয়ার চেষ্টা করলো। কিন্তু তোমরা কেউ কি তোমাদের সিট থেকে পড়ে গিয়েছিলে? প্রশ্ন করলো হ্যারি। না, রনের জবাব। হ্যারির দিকে উদ্বেগের সঙ্গে তাকালো সে। অবশ্য জিনি হিস্টেরিয়াগ্রস্তের মতো কাঁদছিল। হ্যারি কিছুই বুঝতে পারছে না। ওর কাছে সবকিছুই ঘোলাটে মনে হচ্ছে। দুর্বল লাগছে, শীত শীত করছে, যেন ফ্লুর আক্রমণ থেকে উঠে এসেছে এই মাত্র। মনে মনে লজ্জাও পেল হ্যারি। সে কেন এমন ভেঙে পড়ছে যখন আর কেউ এত বিপর্যস্ত হয়নি? ফিরে এসেছেন প্রফেসর লিউপিন। কামরায় ঢোকার আগে যেন একটু দম নিলেন দোরগোড়ায় দাঁড়িয়ে। চারদিকে তাকিয়ে বললেন, ও চকলেটটায় কিন্তু বেশ মেশানো নেই। প্রফেসর ঘরে ঢোকা পর্যন্ত সবার হাতের চকলেটই হাতেই ধরা ছিল। প্রথমে হ্যারি কামড় দিয়ে এক টুকরা মুখে পুরল। আশ্চর্যের ব্যাপার, আঙ্গুলের ডগায় উষ্ণতা ফিরে পেল সে। 10 মিনিটের মধ্যেই আমরা হগওয়ার্টসে পৌঁছে যাব, বললেন প্রফেসর লিউপিন। হ্যারি, ভালো বোধ করছো তো? হ্যারি জিজ্ঞাসা করল না প্রফেসর তার নাম জানলেন কিভাবে। ভালো, বিড়বিড় করে বলল সে। বিব্রতও বোধ করছে একটু। যাত্রার বাকি সময়টা আর খুব বেশি কথা হলো না। অবশেষে ট্রেন থামলো হগসমেড স্টেশনে। ট্রেন থেকে নামার জন্য বিরাট একটা হুটোপুটি শুরু হয়ে গেল। প্যাঁচার ডাক, বিড়ালের মিয়াও এবং টুপির নিচে থেকে নেভিলের পোষা ব্যাঙের ডাক, সব মিলিয়ে বিরাট একটা হইচই। প্ল্যাটফর্মে ভীষণ ঠান্ডা, বৃষ্টি পড়ছে যেন বরফের ছুরির মতো। প্রথম বর্ষ এই দিকে, পরিচিত একটা কণ্ঠস্বর শোনা গেল। ঘুরে দাঁড়িয়ে হ্যাগ্রিডের দৈত্যাকার কাঠামোটাকে দেখতে পেল ওরা প্ল্যাটফর্মের অন্য প্রান্ত থেকে। ডাকছে ভীত সন্ত্রস্ত নতুন ছাত্রদের লেকের ওপর দিয়ে ওদের ঐতিহ্যবাহী যাত্রার জন্যে। এই যে তোমরা 3 জন, সকলের মাথার উপর দিয়ে চিৎকার করে উঠল হ্যাগ্রিড। হাত নাড়ল ওরা, কিন্তু কথা বলার সুযোগ পেল না। চারদিকের মানুষের চাপ ওদের ঠেলে নিয়ে গেল প্ল্যাটফর্মের আরেক দিকে। অন্য ছাত্রদের অনুসরণ করে উঁচু নিচু মাটির রাস্তায় উঠে এলো হ্যারি, রন আর হারমায়োনি। কমপক্ষে 100 ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে ওখানে। হ্যারির ধারণা ওগুলো টেনে নিয়ে যায় অদৃশ্য সব ঘোড়া, কারণ ওরা যখন ভেতরে চেপে বসে দরজা বন্ধ করলো, নিজে নিজেই চলতে শুরু করলো ঘোড়ার গাড়িটা। লাফিয়ে উঠলো এবড়ো খেবড়ো রাস্তায়। গাড়ির মধ্যে খড় এবং ছাতা পড়ার সাথে সাথে গন্ধ পাচ্ছে সে সামান্য। চকলেটটা খাওয়ার পর থেকে ওর ভালোই বোধ হচ্ছে, কিন্তু এখনো দুর্বল লাগছে। রন আর হারমায়োনি আর চোখে দেখছে ওকে, যেন ভয় পাচ্ছে আবারও অজ্ঞান হয়ে যেতে পারে সে। কিছুক্ষণ পর দেখা গেল চমৎকার এক লোহার গেটের দিকে গাড়িটা এগোচ্ছে। হ্যারি দেখল গেটের দুপাশে পাখাওয়ালা শূকর মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাথরের 2টো পিলার। আরও দেখল দুদিকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ওগুলোর চেয়ে দীর্ঘ 2 জন ডিমেন্টর। আবার একটা অসুস্থ শীতল অনুভূতি যেন ওকে গ্রাস করতে উদ্যত হল। সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে ফেলল হ্যারি। চোখ বন্ধ করেই গেটটা অতিক্রম করল। দীর্ঘ ঢালু সড়কটায় গাড়ির গতি বেড়ে গেল। ছোট্ট জানালাটা দিয়ে মুখ বের করে হারমায়োনি দেখল প্রাসাদ শৃঙ্গ আর টাওয়ারগুলো ক্রমশ কাছে চলে আসছে। অবশেষে একটা দোল খেয়ে থামলো ঘোড়ার গাড়িটা। হারমায়োনি আর রন নামলো। হ্যারি যখন নামছে তখন শুনল কে যেন টেনে টেনে বলছে, তুমি কি জ্ঞান হারিয়েছিলে পটার? লংবটম কি সত্য কথাই বলছে? সত্যিই তুমি জ্ঞান হারিয়েছিলে? হারমায়োনিকে কনুই দিয়ে সরিয়ে পাথরের ধাপের উপর হ্যারির পথ আটকে দাঁড়ালো ম্যালফয়। খুশিতে ঠিকরে পড়া ওর নিষ্প্রভ চোখ দুটো বিতৃষ্ণায় চকচক করছে। দাঁতে দাঁত চেপে রন বলল, সরে দাঁড়াও ম্যালফয়। তুমিও কি অজ্ঞান হয়ে পড়েছিলে উইজলি? জোরে জোরে কথা বলছে ম্যালফয়। ডিমেন্টরটা কি তোমাকেও ভয় পাইয়ে দিয়েছিল?
কোনো সমস্যা? শান্ত একটি স্বর শোনা গেল। পরের গাড়িটা থেকে এইমাত্র নামলেন প্রফেসর লিউপিন। প্রফেসরের দিকে একটা বেয়ারা দৃষ্টি ছুড়ে দিল ম্যালফয়। ওর দৃষ্টি ঘুরে গেল প্রফেসরের পোশাকের তালি দেয়া দুমড়ানো পুরনো স্যুটটার দিকে। স্বরে সামান্য বিদ্রুপ মেখে সে বলল, ওহ না, না মানে কিছু না প্রফেসর। ক্র্যাব আর গোয়েলের দিকে তাকিয়ে আত্মতৃপ্তির হাসি হেসে ওদের নিয়ে প্রাসাদের দিকে উঠে গেল সে। পেছন থেকে রনকে গুঁতো দিল হারমায়োনি দ্রুত এগিয়ে যাওয়ার জন্য। ওরা তিনজন অন্য সকলের সঙ্গে যোগ দিয়ে পাথরের ধাপগুলো বেয়ে উঠতে শুরু করলো। সামনের বিশাল ওক কাঠের দরজার ভেতর দিয়ে প্রথম বড় হলটায় এলো ওরা। জ্বলন্ত মশালের আলোয় পুরো হলটা উজ্জ্বল হয়ে আছে। অনেকগুলো গুহা রয়েছে হলে, আরো রয়েছে উপরতলায় যাওয়ার মার্বেলের সিঁড়িটা। ডান দিকের দরজাটা গ্রেট হলে যাওয়ার। সকালের পিছু পিছু হ্যারি ওই দরজাটার দিকে এগোলো। জাদুকরা সিলিংটায় মাত্র চোখ পড়েছে কালো মেঘাচ্ছন্ন। এমন সময় শুনতে পেল, পটার, গ্রেঞ্জার, আমার সঙ্গে দেখা করো দুজনই। হ্যারি আর হারমায়োনি ঘুরে দাঁড়ালো, অবাক। প্রফেসর ম্যাকগনেগল, ট্রান্সফিগারেশন টিচার এবং গ্রিফিন্ডর হাউসের প্রধান, ডাকছেন ওদেরকে। কঠোর মুখ ডাইনি একজন, টান করে চুল বাঁধা, চশমার চৌকো ফ্রেমের মধ্যে বসানো তীক্ষ্ণ একজোড়া চোখ। ভিড় ঠেলে হ্যারি এগিয়ে গেল ওর দিকে। বুক কাঁপছে আশঙ্কায়। প্রফেসর ম্যাকগনেগলকে দেখলেই কোথায় আমি যেন একটা ভুল করেছি এমন একটা অনুভূতি হয় হ্যারির। অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমার অফিসে শুধু তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই, ওদেরকে আশ্বস্ত করলেন প্রফেসর। তুমি এগিয়ে যাও উইজলি। প্রফেসর ম্যাকগনেগল হ্যারি আর হারমায়োনিকে ভিড় থেকে বের করে নিয়ে গেলেন। তাকিয়ে রইল রন। ওরা ওর সঙ্গে বাইরের হলটা পেরিয়ে মার্বেল পাথরের সিঁড়িটা পেয়ে উঠে করিডোরে ধরে চলে গেল। প্রফেসর ম্যাকগনেগলের অফিস ঘরটা ছোট্ট, ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। ওদেরকে বসবার জন্য ইশারা করলেন প্রফেসর। ডেস্কের পেছনে বসে হঠাৎ করেই যেন বললেন, তোমরা আসার আগেই প্রফেসর লিউপিন প্যাঁচা পাঠিয়ে সব খবর দিয়েছে। ট্রেনে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে পটার। হ্যারি জবাব দেওয়ার আগেই আস্তে টোকা পড়ল দরজায় এবং হাসপাতালের ম্যাট্রন ম্যাডাম পমফ্রে সজোরে প্রবেশ করলেন ভেতরে। হ্যারির মনে হলো ওর মুখটা লাল হয়ে গেছে। ও যে অজ্ঞান হয়ে গিয়েছিল সেটাই যথেষ্ট খারাপ একটা ব্যাপার। এখন আবার সবাই ঘটনাটা নিয়ে যেভাবে হইচই শুরু করে দিয়েছে সেটা বোধহয় তার চেয়েও খারাপ। আমি ভালো আছি, বলল সে, আমার কোনো কিছুর দরকার নেই। ওহ, তাহলে তুমি, তাই না? ওর কথাটা গ্রাহ্যের মধ্যে না এনে বললেন ম্যাডাম পমফ্রে। ওকে আরো ভালো করে দেখবার জন্যে সামনের দিকে ঝুঁকলেন। মনে হয় আবারও কোনো ভয়ঙ্কর কিছু করেছ। একটা ডিমেন্টারের কারণে পপি, বললেন প্রফেসর ম্যাকগনেগল। ওদের মধ্যে ক্ষুব্ধ দৃষ্টি বিনিময় হলো। ম্যাডাম পমফ্রে ব্যাপারটা পছন্দ করলেন না। স্কুলের চারদিকে ডিমেন্টার বসানো, বিড়বিড় করে বললেন ম্যাডাম পমফ্রে। হ্যারির চুল সরিয়ে কপালটা পরীক্ষা করছেন তিনি। ওই প্রথম অজ্ঞান হয়নি ওই পিশাচগুলোকে দেখে। ইস, শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। ভয়াবহ। ওই ডিমেন্টারগুলো, যারা এমনিতেই নাজুক দুর্বল, ওদের ওপর এই হতভাগাগুলো যে আছর করে। আমি নাজুক নই, ক্ষুব্ধ কণ্ঠে হ্যারি বলল। অবশ্যই তুমি নাও, বললেন ম্যাডাম পমফ্রে অন্যমনস্কভাবে। ওর পালস দেখছেন তিনি। ওর কি দরকার? শুষ্ক গলায় জিজ্ঞাসা করলেন প্রফেসর ম্যাকগনেগল। বিশ্রাম, অথবা আজ রাতে হাসপাতালেও থাকতে পারে। আমি ভালোই আছি, লাফিয়ে উঠে বলল হ্যারি। ও হাসপাতালে যাচ্ছে শুনে ড্রেকো ম্যালফয় কি বলতে পারে, ওই ভাবনাটাই ওর জন্য একটা নির্যাতন। বেশ, নিদেন পক্ষে ওর কয়েকটা চকলেট খাওয়াই উচিত, বললেন ম্যাডাম পমফ্রে। হ্যারি চোখ দুটো ভালো করে দেখার চেষ্টা করছেন এখন তিনি। এরই মধ্যে আমি কয়েকটি খেয়েছি, বলল হ্যারি। প্রফেসর লিউপিন দিয়েছিলেন আমাদের সবাইকে। দিয়েছিলেন? অনুমোদনের স্বরে জিজ্ঞাসা করলেন ম্যাডাম পমফ্রে।
তাহলে অবশেষে আমরা ডিফেন্স এগেনস্ট দ্য ডার্ক আর্টস এর এমন একজন শিক্ষক পেলাম যিনি তার বিষয়ের বিরুদ্ধে প্রতিকারগুলোও জানেন। তুমি ঠিক বলছো তো পটার? ঠিক আছো? তীক্ষ্ণ কণ্ঠেই জিজ্ঞাসা করলেন প্রফেসর ম্যাকগনিগাল। হ্যাঁ, বলল হ্যারি। ঠিক আছে, একটু বাইরে অপেক্ষা করো। ততক্ষণে মিস গ্রেঞ্জারের সঙ্গে ও রুটিন সম্পর্কে কয়েকটা কথা বলে নিই। তারপর একসঙ্গে যাওয়া যাবে রাতের খাবার জন্য। ম্যাডাম পমফ্রের সঙ্গে করিডোরে বেরিয়ে এলো হ্যারি। বিড়বিড় করতে করতে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেলেন তিনি। কয়েক মিনিট পরই বেরিয়ে এলো হারমায়োনি। কোনো একটা ব্যাপারে তাকে বেশ খুশি দেখাচ্ছে। ওর পেছন পেছন বেরিয়ে এলেন প্রফেসর ম্যাকগনিগাল। তিনজন ওরা মার্বেলের সিঁড়ি ধরে নিচতলায় নেমে এলো, গ্রেট হলে। যেন সরু লম্বা কালো টুপির সমুদ্র। প্রত্যেকটি হাউস টেবিলের দুই দিকে বসেছে ছাত্ররা। হাজার মোমবাতির আলোয় চকচক করছে সকলের চেহারা। মোমবাতিগুলো ভাসছে বাতাসে ঠিক টেবিলগুলোর ওপরে। প্রফেসর ফ্লিটউইক, বেঁটেখাটো জাদুকর, এক মাথা সাদা ধবধবে চুল, একটি প্রাচীন হ্যাট আর তেপায়া বের করে নিয়ে যাচ্ছেন হল থেকে। বলল হারমায়োনি আস্তে করে, আমরা বাছাইটা মিস করলাম। সোর্টিং হ্যাট হগওয়ার্টসের নতুন ছাত্রদেরকে যার যার হলের জন্য বাছাই করে দেয়। যে হলের জন্য সংশ্লিষ্ট ছাত্রটি উপযুক্ত, গ্রিফিন্ডর, র্যাভেনক্ল, হাফেলপাফ অথবা স্লিথেরিন, সেই হলের নাম সজোরে উচ্চারণ করে সর্টিং হ্যাট। তার জন্য সংরক্ষিত আসনটার দিকে হেঁটে গেলেন প্রফেসর ম্যাকগনিগাল। হ্যারি আর হারমায়োনি গেল অন্যদিকে গ্রিফিন্ডর টেবিলের উদ্দেশ্যে। ওরা হলের পেছন দিকে হেঁটে যাচ্ছে নিঃশব্দে, সকলের চোখ ওদের দিকে। দু একজন আঙ্গুল তুলে হ্যারিকে দেখালো। ডিমেন্টর দেখে ওর অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা কি এত দ্রুতই ছড়িয়ে পড়েছে? সে আর হারমায়োনি রনের দুই পাশে বসলো। ওদের জন্য জায়গা রেখেছিল সে। কি জন্য ডেকেছিল তোমাকে? চুপি চুপি জিজ্ঞাসা করলো হ্যারিকে। ওকে ব্যাপারটা খুলে বলতে শুরু করেছিল হ্যারি। ঠিক সেই সময় স্বয়ং হেডমাস্টার উঠে দাঁড়ালেন ওদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। থেমে গেল হ্যারি। প্রফেসর ডাম্বলডোর, যদিও অনেক বয়স্ক, তবুও তাকে দেখলে মনে হয় যেন প্রচুর প্রাণশক্তি রয়েছে তার মধ্যে। কয়েক ফুট লম্বা সাদা চুল আর দাড়ি, অর্ধচন্দ্রাকৃতি চশমা এবং খুবই বাঁকা নাক। প্রায়ই বলা হয় তিনি হচ্ছেন যুগের সবচাইতে বড় জাদুকর। অবশ্য শুধু সেই জন্যই হ্যারি যে তাকে শ্রদ্ধা করে তা নয়। আসলে অ্যালবাস ডাম্বলডোরের উপর আস্থা না রেখে পারা যায় না। ছাত্রদের দিকে তাকে উদ্ভাসিত হাসি নিয়ে তাকাতে দেখে ট্রেনের কামরায় ডিমেন্টারকে দেখার পর এই প্রথমবারের মতো সত্যিই নিরাপদ বোধ করলো হ্যারি। স্বাগতম, বললেন ডাম্বলডোর। মোমের আলোটা কাঁপছে ওনার দাড়িতে পড়ে। হগওয়ার্টসে আরেক বছরের জন্য স্বাগতম। তোমাদেরকে আমাদের কিছু কথা বলবার আছে, এবং এর মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমাদের অতি চমৎকার ভুরিভোজের আগেই সেটা বলে নেওয়া ভালো। গলা পরিষ্কার করে বলে যেতে লাগলেন ডাম্বলডোর। হগওয়ার্টস এক্সপ্রেসে ওদের খোঁজাখুঁজির পর তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছ আমাদের স্কুলেও এখন কয়েকজন ডিমেন্টর রয়েছে। ওরা এখানে ম্যাজিক মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়োজিত রয়েছে। থামলেন তিনি। হ্যারির মনে পড়ল মিস্টার উইজলি বলেছিলেন ডিমেন্টররা স্কুল পাহারা দিচ্ছে। ব্যাপারটা তার পছন্দ নয়। মাঠে যাওয়ার সব কয়টি প্রবেশ পথে ওরা রয়েছে বলে চলেছেন ডাম্বলডোর, এবং যতদিন ওরা এখানে থাকছে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার করে বলছি, অনুমতি ছাড়া কেউই স্কুল ছেড়ে যাবে না। ছদ্মবেশ ধরে বা কৌশল করে ডিমেন্টারদের বোকা বানানো যায় না, অথবা অদৃশ্য হওয়ার জামা পরেও নয়। সোজা সাপটা বললেন তিনি। দৃষ্টি বিনিময় হলো হ্যারি আর রনের মধ্যে। কোনো অজুহাত বা অনুরোধ উপরোধ বোঝা ডিমেন্টরদের স্বভাবে নেই। সুতরাং আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদের ক্ষতি করবার মতো কোনো কারণ ওদের জন্য তৈরি করে দেবে না। আমি প্রিফেক্ট, নতুন হেড বয় এবং হেড গার্লদের উপর নির্ভর করছি যেন ওরা নিশ্চিত করে কোনো ছাত্র ভুল করেও যেন কোনোভাবে ডিমেন্টরদের সঙ্গে জড়িয়ে না যায়। পার্সি বসেছিল হ্যারির থেকে কয়েক আসন দূরে। এবার বুক ফুলিয়ে বসল সে। চারদিকে তাকালো একটা ভাব নিয়ে। থামলেন ডাম্বলডোর। চারদিকে তাকালেন গম্ভীরভাবে। কেউ কোনো শব্দ করছে না, নড়ছেও না কেউ।
আর খুশির খবর হলো, বললেন ডাম্বলডোর, এ বছর আমাদের মধ্যে আরো দুজন নতুন শিক্ষককে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। প্রথমে প্রফেসর লিউপিন, যিনি ডিফেন্স এগেইনস্ট দ্য ডার্ক আর্টসের শিক্ষকের শূন্য পদ পূরণে সদয় হয়েছেন। এলোমেলো কয়েকটা করতালি শোনা গেল, কিন্তু কোনো উৎসাহ দেখা গেল না। শুধু যারা ট্রেনে প্রফেসর লিউপিনের সঙ্গে এক কামরায় ছিলেন তারাই জোরে জোরে তালি দিল। তাদের মধ্যে হ্যারিও রয়েছে। শিক্ষকরা সব তাদের সবচেয়ে ভালো পোশাক পরে রয়েছে। প্রফেসর লিউপেনকে তাদের মধ্যে সত্যিই মলিন এবং বেমানান দেখাচ্ছিল। স্নেইপের দিকে দেখো, হ্যারির কানে কানে বলল রন। প্রফেসর স্নেইপ, পোর্শন টিচার, স্টাফ টেবিলের অপর প্রান্ত থেকে অবলোক তাকিয়ে রয়েছেন প্রফেসর লিউপেনের দিকে। সবাই জানে প্রফেসর স্নেইপই এই বিষয়টা পড়াতে চেয়েছিলেন, কিন্তু হ্যারি স্নেইপকে রীতিমতো ঘৃণা করে। সেও স্নেইপের সরু ফ্যাকাশে মুখের অভিব্যক্তির দিকে তাকিয়ে বিস্ময়ে, ভয়ে হতবাক হয়ে গেল। রাগের চেয়ে বেশি ঘৃণা যেন ফুটে উঠেছে ওই চেহারায়। এই অভিব্যক্তি হ্যারির খুব চেনা, কারণ যতবার প্রফেসর স্নেইপ ওর দিকে তাকিয়েছেন ততবারই ওর চেহারায় এই ভাব দেখেছে সে। আর আমাদের দ্বিতীয় নিয়োগের ব্যাপারে কথা শেষ হয়নি প্রফেসর ডাম্বলডোরের। প্রফেসর লিউপেনের জন্য করতালি থেমে গেছে। দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাতে হচ্ছে প্রফেসর কেটলবার্ন, আমাদের কেয়ার অফ ম্যাজিক্যাল ক্রিচার্স এর বিষয়ে যিনি শিক্ষক ছিলেন, তিনি গত বছরের শেষে অবসরে চলে গেছেন। তার অবশিষ্ট হাত এবং পায়ের জন্য আরো বেশি সময় দিতে চান তিনি। আমি খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে তার জায়গাটি নিচ্ছেন আর কেউ নন, রুবিয়াস হ্যাগ্রিড। ওর পশু দেখাশোনার পাশাপাশি এই কাজটিও করতে সম্মত হয়েছে সে। হ্যারি, রন আর হারমায়োনি তাকিয়ে রইল পরস্পরের দিকে। বিস্ময়ে হতবাক হয়ে গেছে ওরা। তারপর যোগ দিল অন্যান্যদের সঙ্গে করতালিতে, এবং গ্রিফিন্দর টেবিল থেকে সেটা সবচেয়ে জোরে শোনা গেল। সামনের দিকে ঝুঁকে হ্যাগ্রিডকে দেখার চেষ্টা করলো হ্যারি। মুখ তার একেবারে চুনির মতো লাল হয়ে গেছে। নিজের বিশাল দুই হাতের দিকে চেয়ে রয়েছে সে। কালো দাড়ির জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে ওই বিখ্যাত হাসিটা। আমাদের বোঝা উচিত ছিল, চিৎকার করে উঠল রন, বইটা টেবিলের উপর সজোরে রেখে। ও ছাড়া আর কে আমাদেরকে কামড়াতে পারে এমন বই পাঠাবে? হ্যারি, রন আর হারমায়োনির করতালি সবার শেষে থামল। প্রফেসর ডাম্বলডোর আবার বলতে শুরু করলেন। ওরা দেখল টেবিল ক্লথের কোণা দিয়ে হ্যাগ্রিড ওর চোখের পানি মুছছে। ঠিক আছে, আমার মনে হয় এটুকুই ছিল তোমাদেরকে জানাবার মতো জরুরি কথা, বললেন ডাম্বলডোর। এবার ফিস্ট শুরু করা যাক। ওদের সামনে রাখা সোনালি প্লেট আর পানপাত্রগুলো হঠাৎ করেই পূর্ণ হয়ে গেল। হ্যারিরও যেন বেশ খিদা পেয়ে গেল। হাতের কাছে যা যা পেল তাই মুখে পুড়তে শুরু করলো সে। অপূর্ব সুস্বাদু খাবার সব। হাসি, গল্প, কথা এবং কাঁটা চামচ ও ছুরির শব্দে পুরো হল ঘরটা মুহূর্তের মধ্যেই মুখর হয়ে উঠল। হ্যারি, রন আর হ্যাগ্রিড তাড়াতাড়ি খাওয়া সারতে চাইছে যেন হ্যাগ্রিডের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়। ওরা জানে ওকে যে শিক্ষক বানানো হয়েছে সেটা ওর কাছে কতখানি গুরুত্বপূর্ণ। হ্যাগ্রিড পূর্ণ জাদুকর নয়। থার্ড ইয়ারে পড়বার সময় ওকে হগওয়ার্টস থেকে বহিষ্কার করা হয়েছিল। বের করে দেওয়া হয়েছিল যে অপরাধের জন্য, সেটাও করেইনি। গত বছর হ্যারি, রন আর হারমায়োনি মিলে সেই অভিযোগ থেকে হ্যাগ্রিডকে মুক্ত করেছিল। সোনালি পাত্র থেকে অবশেষে কদুর কেক এর শেষ দানাটা শেষ হয়ে যাওয়ার পর ডাম্বলডোর যখন বললেন এবার শুতে যাবার সময় হয়েছে, তখন ওরা ওদের সুযোগ পেল। অভিনন্দন হ্যাগ্রিড! শিক্ষকদের টেবিলে পৌঁছতে পৌঁছতে তীক্ষ্ণ চিৎকার করে উঠল হারমায়োনি। এই সবই তোমাদের তিনজনের জন্য সম্ভব হয়েছে। চকচকে মুখটা ন্যাপকিনে মুছে নিয়ে মুখ তুলে ওদের দিকে তাকিয়ে বলল হ্যাগ্রিড। বিশ্বাস হয় না, বিশাল হৃদয়ের মানুষ ডাম্বলডোর প্রফেসর কেটলবার্ন অবসর নেওয়ার কথা বলবার পরপরই সোজা আমার কুঁড়ে ঘরে চলে এলেন। আমি আজীবন এটাই হতে চেয়েছিলাম। আবেগে বাকরুদ্ধ হয়ে গেল সে। ন্যাপকিনে মুখটা আড়াল করল। প্রফেসর ম্যাকগনিগাল ওদেরকে এরপর প্রায় তাড়িয়ে নিয়ে চলে গেলেন যার যার হোস্টেলে। স্রোতের মতো ওপরে উঠছে গ্রিফিন্ডররা, মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে বেয়ে, করিডর ধরে,
ওপরে এবং আরো ওপরে। হ্যারি, রন আর হারমায়োনি ওদেরকে অনুসরণ করলো। থামলো এসে গোলাপি পোশাক পরা স্থূলকায় এক মহিলার বিশাল এক ছবির সামনে। ছবির ভেতর থেকে মহিলা ওদেরকে জিজ্ঞাসা করলো, পাসওয়ার্ড? আসছি আসছি, ভিড়ের ভেতর থেকে চিৎকার করছে পার্সি। নতুন পাসওয়ার্ড হচ্ছে ফরচুনা মেজের। ওহ না, আবারও একটি নতুন পাসওয়ার্ড, বলল নেভিল লংবটম বিষণ্ণভাবে। পাসওয়ার্ড মনে রাখতে ওর খুব অসুবিধা হয়। ছবির ফুটোটার মধ্যে দিয়ে কমন রুমের ভেতরে গিয়ে মেয়েরা এবং ছেলেরা আলাদা হয়ে গেল যার যার সিঁড়ির দিকে। ঘোরানো সিঁড়ি বেয়ে উঠছে হ্যারি। হগওয়ার্টসে ফিরে আসার আনন্দ ছাড়া আর কিছুই ভাবছে না সে এখন। পরিচিত বৃত্তাকার রুমটায় পৌঁছলো ওরা। ঘরটার 5টি 4 পোস্টার বিছানা যথাস্থানেই রয়েছে। চারদিকে তাকিয়ে হ্যারি ভাবল, অবশেষে সে যেন বাড়ি ফিরে এলো।